শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা নিউজ শোতে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন। এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট। এছাড়া থাকছে বাণিজ্য এবং ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর। প্রথমেই সারাদিনের নিউজ আপডেট। নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নয়, মুক্তভাবে ধর্মীয় উৎসব পালন হবে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চায় সরকার, যেখানে কোনো ভয় বাধা থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি এবং সার্বিক অবস্থা পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। সেখানে তিনি মতবিনিময় করেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে। বলেন, ধর্মবর্ণ দলমত নির্বিশেষে সবাই এই রাষ্ট্রের নাগরিক, এটা ভুলে গেলে চলবে না। বিশ্বাসের সঙ্গে যার যার ধর্ম যেন স্বাধীনভাবে পালন করা যায় সেই ব্যবস্থা গড়ে তুলতে হবে। তা না হলে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে না। প্রধান উপদেষ্টা বলেন, এদেশের সবাই মিলে একটি বৃহৎ পরিবার। এই পরিবারকে অটুট রাখতে হলে একসঙ্গে কাজ করতে হবে। কারো প্রতি বৈষম্য করা যাবে না। আমরা নিরাপত্তা বাহিনীর বেষ্টনের মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না। আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই। নিরাপত্তা বাহিনীর বেষ্টিত হয়ে ধর্ম পালন করা একটা হাস্যকর জিনিস হয়। এটা কি কথা হলো? এটা কোন ধরনের দেশ বানালাম আমরা? এইরকম দেশ বানানোর জন্যই এত রক্তপাত, এত কিছু হলো। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এ মামলায় সাক্ষ্য দিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ট্রাইব্যুনালে গেলেও সময়ের অভাবে সাক্ষ্য নেওয়া হয়নি। তবে সাংবাদিকদের তিনি বলেছেন, সাক্ষ্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা বর্তমান সরকারের নৈতিক এবং আইনি দায়িত্ব। তিনি বলেন, শেখ হাসিনা এবং তার দোসরদের দ্বারা সংগঠিত হত্যাকাণ্ডের ন্যায় বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে আর যেন ফ্যাসিস্ট শাসনের আগমন না ঘটে সেটি নিশ্চিত করতে হবে। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে তার সাক্ষ্য গ্রহণ হয়। পরে তাকে জেরা করেন আসামি পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। কিন্তু জেরা আজ শেষ হয়নি। এদিকে একই ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির নামে এক শিক্ষার্থীকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করা হয়েছে। দর্শক, এ নিয়ে বিস্তারিত থাকছে সন্ধ্যা 7টার মাছরাঙা সংবাদে। জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা অব্যাহত থাকা অবস্থায় জামাত সহ ইসলামিক দলগুলোর পিআর সহ নানা ইস্যুতে নতুন কর্মসূচি ঘোষণা স্ববিরোধিতার শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ বাড়িধারায় তার বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। যে কোনো রাজনৈতিক দল তার গণতান্ত্রিক অধিকার হিসেবে তাদের রাজনৈতিক বক্তব্য নিয়ে মাঠে যেতে পারে, রাজপথে যেতে পারে, জনগণের সামনে উপস্থাপন করতে পারে। আমরা সেটার বিপক্ষে আমাদের যে বক্তব্য, আমরাও সেটা মাঠে দেব। নির্বাচনকে বিলম্বিত করার জন্য অথবা বাধাগ্রস্ত করার জন্য যে কোনো রাজনৈতিক কৌশলকে দেশের জনগণ প্রত্যাখ্যান করবে। ফরিদপুরে ভাঙ্গা থানা এবং সরকারি স্থাপনায় হামলার একদিন পেরিয়ে গেলেও এখনও কোনো মামলা হয়নি। তবে আসন পুনর্বিন্যাসের দাবিতে সংক্ষিপ্ত কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। পূর্ব ঘোষিত কর্মসূচির শেষ দিন আজ সকাল 6টা থেকে 9টা পর্যন্ত ঢাকা বরিশাল এবং ঢাকা খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন স্থানীয়রা। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতির কারণে সড়ক অবরোধ করেননি তারা। এদিকে ভাঙ্গা উপজেলার আলগি এবং হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 4 আসনে অন্তর্ভুক্তকরণের বিষয়টিকে পুনর্বিবেচনার তাগিদ দিয়ে ইসি সচিবকে চিঠি দিয়েছে জেলা প্রশাসন। অন্যদিকে বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। জনভোগান্তির বিষয়টি মাথায় রেখে 2 দিনের হরতাল কর্মসূচি থেকে সরে এসে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এই 21 তারিখ আমরা বলতে চাই সকলে সিদ্ধান্ত নিয়েছে এবং আহ্বান জানাই ভাঙাবাসীকে যে 21 তারিখ পর্যন্ত আমরা এই আন্দোলনকে অব্যাহত রাখব এবং স্থগিত রাখব এবং সেই 21 তারিখে স্থগিত রাখা পর্যন্ত জনগণ যাতে জনগণের যান মাল এবং রাস্তাঘাটে চলাচলের যত অসুবিধা নয় সেজন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করছি। আজ দ্বিতীয় দিনের মতো প্রচার চালাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু এবং হল সংসদে নির্বাচনের প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এখন পর্যন্ত কোনো প্যানেল অন্যের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। বিভিন্ন প্যানেল নির্বাচনী ইশতেহার ঘোষণাও শুরু করেছে। দুপুরে ইশতেহার ঘোষণা করেছে সর্বজনীন শিক্ষার্থী সংসদ। এবারের নির্বাচনে 11টি প্যানেল অংশ নিচ্ছে। ভোট হবে 25 সেপ্টেম্বর। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে অন্তত 1,500 আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং 10 জন ম্যাজিস্ট্রেট চেয়েছে প্রক্টর অফিস। নির্বাচনে 23 পদের বিপরীতে মোট প্রার্থী 248 জন, এর মধ্যে 25 জন নারী। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদ নির্বাচনে আজ তৃতীয় এবং শেষ দিনের মতো মনোনয়নপত্র বিতরণ চলছে। সকাল 9:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত সময় বেঁধে দেওয়া হলেও ফর্ম বিতরণ এখনও বন্ধ করেনি কর্তৃপক্ষ। আজ দুপুর পর্যন্ত প্রায় 400 শিক্ষার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। শিক্ষার্থীদের নানামুখী সমস্যার সমাধান সহ তাদের কণ্ঠস্বর হয়ে ওঠার আশ্বাস দিচ্ছেন বিভিন্ন পদের প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামীকাল পর্যন্ত। 21 সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। 25 সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। ভোট গ্রহণ 12 অক্টোবর। দর্শক, শুরুতেই নজর দেওয়া যাক ঢাকার পুঁজিবাজারের দিকে। আজ ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসইএক্স 34 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,509-এ। বেচাকেনা হয়েছে 674 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 221টির, কমেছে 103টির, আর অপরিবর্তিত রয়েছে 76টির দর। পাল্টা শুল্কের প্রভাবে আগামী 1 বছরে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি 14% কমাতে পারে, এমন তথ্য উঠে এসেছে বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত এক কর্মশালায়। সংস্থাটি বলছে, শুল্কের প্রভাবে দাম বাড়ায় যুক্তরাষ্ট্রের বাজারও সংকুচিত হবে, যার পরিমাণ প্রায় $10 বিলিয়ন। তৈরি পোশাক রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত। হিসাব বলছে 2024-25 অর্থ বছর মার্কিন বাজারে $876 কোটি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যার মধ্যে পোশাক খাত থেকেই এসেছে $754 কোটি। তবে রপ্তানির এই গতি কতটা ধরে রাখা সম্ভব হবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা মার্কিন শুল্কের কারণে। গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত আলোচনায় জানানো হয়, ট্রাম্পের শুল্কের কারণে মূল্যস্ফীতি বাড়বে যুক্তরাষ্ট্রে। এতে করে দেশটির পণ্য আমদানি $10 বিলিয়ন কমে আসতে পারে, যার প্রভাবে আগামী 1 বছরে দেশের তৈরি পোশাকের রপ্তানি কমতে পারে 14%। মার্কিন যুক্তরাষ্ট্র ওয়ারিং অ্যাপারেলস বা তৈরি পোশাক আমদানি করেছে, সেটা 12% ফল করবে। তার মানে তাদের বাজার $10 বিলিয়ন কমবে। এর পাশাপাশি এলডিসি উত্তরণের কারণেও নেতিবাচক প্রভাব পড়বে রপ্তানিতে। 2026 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হলে 12% অতিরিক্ত শুল্ক দিতে হবে ব্যবসায়ীদের। এজন্য এলডিসি উত্তরণের সময় অন্তত 3 বছর পেছানোর দাবি তাদের। যদিও এই পর্যায়ে এসে সময় বাড়ানোর সুযোগ কম, এমনটাই উঠে আসে আলোচনায়। আমরা আরেকটু সময় দরকার আমাদেরকে, তাহলে আমরা সিডিপিকে বলতে পারি একটা অ্যাসেস করার জন্য, এবং করে ওয়েট করতে পারি যে এটার রেকমেন্ডেশনটা কি হয়। যদি সিডিপি আমাদেরকে রেকমেন্ড করে যে না, বাংলাদেশকে আরো 2 বছর বা 3 বছর সময় দেওয়া যেতে পারে, ওইটা হাতে নিয়ে আমরা যদি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে যাই, এটা হয়তো আমাদেরকে মোরালি এবং পলিটিক্যালি একটা ভালো সাপোর্ট দিতে পারে। অবশ্য এলডিসি উত্তরণে রপ্তানি খুব একটা বাধাগ্রস্ত হবে না বলে দাবি বাণিজ্য সচিবের। তবে ব্যবসায়ীদের দাবি বিবেচনায় সময় বাড়ানোর চেষ্টা করার কথা জানান তিনি। হোপ জন্মানোটা উচিত হবে না। আমরা এটা চেষ্টা করছি যে আপনার ধীরে ধীরে অগ্রসর হয়ে এলডিসি গ্রাজুয়েশন যদি আমরা 3 বছর ডেফার করতে পারি, তাহলে সেটা আমাদের অর্থনীতির জন্য খুবই ভালো হবে। আমরা কাজ করছি সেটার উপরে।
গেল বছরের এক গবেষণার তথ্য বলছে এলডিসি থেকে উত্তরণের পর বছরে অন্তত ১,০০০ কোটি ডলারের রপ্তানি ঝুঁকিতে পড়তে পারে। রঞ্জিবুল মিজান, মাছরাঙ্গা, নিউজ শো। শারীরিক প্রতিবন্ধকতা আটকে রাখতে পারেনি খাগড়াছড়ির বিজয় গোপীনাথ ত্রিপুরাকে। অদম্য মনোবলের জোরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক হিসেবে, দিয়ে যাচ্ছেন অন্যদের হাতে কলমে প্রযুক্তি শিক্ষা। জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী হলেও মস্তিষ্কের চিন্তাশক্তি ও কর্মদক্ষতায় সাধারণ সুস্থ মানুষের মতোই বিজয় গোপীনাথ ত্রিপুরা। শারীরিক অক্ষমতা তাকে চার দেয়ালের ভেতর সীমাবদ্ধ করে রাখতে পারেনি। দৃঢ় মনোবল আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে জয় করেছেন জীবনের সব প্রতিবন্ধকতা। আজ তিনি প্রতিষ্ঠিত শিক্ষক, যিনি শুধু নিজ ভাগ্যই গড়েননি, সমাজের কাছে হয়ে উঠেছেন এক উজ্জ্বল দৃষ্টান্ত। খাগড়াছড়ি সদরের গাছবান এলাকার বাসিন্দা বিজয় গোপীনাথ ত্রিপুরা। শারীরিক অক্ষমতা নিয়ে জন্ম নেওয়া বিজয় শৈশব পার করার পর বুঝতে পারেন পরিবার তাকে এক প্রকার বোঝা মনে করছে। সে বাস্তবতা মেনে নিয়েই ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নেন তিনি। আশ্রয় নেন সনাতন ধর্মীয় প্রতিষ্ঠানের এক আশ্রমে, যেখানে চেষ্টা করেন নতুনভাবে জীবন গড়ে তোলার। আমি বেসিক শিখাই 3 মাস। এখানে আমাদের কোর্স হয় MS ওয়ার্ড, MS এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট আর কম্পিউটার মেইনটেনেন্স। নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে গত বছর খাগড়াছড়ির কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার কোর্সে ভর্তি হন তিনি। 3 মাসের সেই কোর্স শেষ করার পর তাকে গেস্ট টিচার হিসেবে নিয়োগ দেয় প্রতিষ্ঠানটি। আমাদের এখানে কম্পিউটার ট্রেড থেকে সবচেয়ে কঠিন যে লেভেলটা, কম্পিউটার অ্যাপ্লিকেশনের লেভেল 3টা আসলে খুব কঠিন। সেই কোর্সটি সে সফলভাবে সমাপ্ত করার পরে 1.5 বছর যাবৎ সে সুন্দরভাবে আমাদের এই কম্পিউটার অ্যাপ্লিকেশন লেভেল 3 কোর্সটি সুন্দরভাবে সে প্রশিক্ষণ প্রদান করে আসছে। ছাত্ররাও এতে খুব সন্তুষ্ট। শারীরিক প্রতিবন্ধী হলেও বিজয় মেধা, দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে শিক্ষার্থীদের মন জয় করেছেন। কম্পিউটার ট্রেড কোর্সে তার সহজবোধ্য উপস্থাপনা ও ধৈর্যশীল আচরণ শিক্ষার্থীদের কাছে তার ক্লাসকে করে তোলে আকর্ষণীয়। আমাদের টিচার প্রতিবন্ধী হলেও একদম সাধারণভাবে আমাদেরকে ভালোভাবে শেখাই, ভালোভাবে বোঝাই, সেই জায়গায় আমাদের কোনো অসুবিধা হয় না। আমি দেখে অবাক হয়েছি যে স্যার আমাদেরকে শেখাতে পারবেন কিনা। পরে দেখছি স্যার আমাদেরকে ভালোভাবে বোঝাচ্ছেন, শেখাচ্ছেন, আমরা আরও খুব ভালো সহজে বুঝতে পারতেছি। যদিও কথার মধ্যে জড়তা আছে, তারপরে উনি চেষ্টা করেন, উনি ওনার সর্বোচ্চ চেষ্টা করেন যে আমাদের ক্লাসগুলো সুন্দরভাবে নেওয়ার জন্য। অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের মাধ্যমে বিজয় প্রমাণ করেছেন স্বপ্ন আর চেষ্টা থাকলে যে কোনো বাধায় অতিক্রম করা সম্ভব। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ শো। ধানমন্ডির গ্যালারি চিত্রকে চলছে তরুণ শিল্পী শাহনাজ বেগম শাহিন, মিরাতুল ফাতেমা রাকা এবং শাহিন সোবহানা সুরভির যৌথ প্রদর্শনী ত্রয়ী। 5 সেপ্টেম্বর থেকে শুরু এই প্রদর্শনী চলবে 18 সেপ্টেম্বর পর্যন্ত। নারী এবং প্রকৃতিকে কেন্দ্র করে তৈরি তাদের কাজ দর্শককে টেনে নিচ্ছে এক অভিন্ন আবহে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে একসঙ্গে পড়াশোনা করতেন এই 3 তরুণ শিল্পী। তাদের ছবিগুলো হয়ে উঠেছে এক বহু সাংস্কৃতিক রূপকথা। প্রদর্শনী উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন শিল্পী মনিরুল ইসলাম, মুস্তাফিজুল হক, স্থপতি লুবা নাহিদ চৌধুরী, শিল্পী মোহাম্মদ মনিরুজ্জামান, আহমেদ নাজির, সঞ্জীব দাস, অপু, শামসুল আলম ইনান সহ অনেকে। তাদের মধ্যে ত্রয়ী কেবল একটি প্রদর্শনী নয়, সমকালীন নারীর শিল্পচর্চার এক জীবন্ত দলিল। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। তবে এই তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এদিকে গেল 24 ঘন্টায় অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটিতে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 51 জন নিহত হয়েছেন। ইসরায়েল সোমবার সন্ধ্যায় গাজা সিটিতে ব্যাপক বোমা বর্ষণ করা এলাকার সর্বোচ্চ আবাসিক ভবন আল ঘাফরি হাই রাইজ ধ্বংস করেছে। ওই হামলায় লাখো বাসিন্দা শহর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। জাতিসংঘ জানিয়েছে, প্যালেস্টাইন নিজের জোরপূর্বক উৎখাত করতে ইসরায়েল অপ্রচলিত অস্ত্র ব্যবহার করছে। প্যালেস্টাইন সিভিল ডিফেন্স জানিয়েছে, গত কয়েক সপ্তাহে অন্তত 50টি বহুতল ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল। এ নিয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় 65,000-এ পৌঁছেছে।
দক্ষিণ এশিয়ান গেমসে কখনো স্বর্ণ জেতেনি বাংলাদেশের হ্যান্ডবল দল। 2026 সালে পাকিস্তানে হতে যাওয়া গেমসে পুরুষ এবং নারী দুই বিভাগেই সেই আক্ষেপ দূর করতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। এজন্য 6 মাস আগে থেকে ক্যাম্প এবং অনুশীলন চালিয়ে যাচ্ছেন তারা। পরে আসলে ওইভাবে বাইরে ইন্টারন্যাশনালি হ্যান্ডবল খেলার সুযোগ হয়ে ওঠে নাই। শেষ কবে আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ তা মনেই করতে পারছে না জাতীয় হ্যান্ডবল দলের খেলোয়াড়রা। ম্যাচ নেই আন্তর্জাতিক টুর্নামেন্ট, যার কারণে অনেকটা সময় খেলা ছাড়াই থাকতে হয় দেশের হ্যান্ডবল খেলোয়াড়দের। মাঝে মধ্যে ঘরোয়া কিছু টুর্নামেন্টে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ মেলে, তাই আন্তর্জাতিক আসরের আগে প্রশ্ন থেকেই যায় খেলোয়াড়দের প্রস্তুতি নিয়ে। তবে এবার ভিন্ন কিছু করতে চায় জাতীয় হ্যান্ডবল দলের খেলোয়াড়রা। আগামী বছর পাকিস্তানে হবে এসএ গেমস। আসর উপলক্ষে 6 মাস ধরে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে হ্যান্ডবল দল। বাংলাদেশের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল 2019 সালে এসএ গেমস। সেবার শ্রীলঙ্কার কাছে 26-23 গোলে হেরে চতুর্থ হয়ে বিদায় নেয় লাল সবুজ দলের প্রতিনিধিরা। এর আগে 2010 ও 2016 আসরে অংশ নিয়ে ব্রোঞ্জ জেতে পুরুষ দল। এবার লক্ষ্যটা আরও বড়। লক্ষ্য থাকবে আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা খেলবো ইনশাল্লাহ, এবং আমাদের লক্ষ্য হচ্ছে একদম ফাইনাল খেলা এবং ফাইনালে গোল্ড মেডেল নিয়ে দেশে ফেরত আসা ইনশাল্লাহ। আমরা এর আগের বার যে খেলছি যেগুলো ভুল ছিল ওগুলা সে কোচ আমাদের ওই কোচই আছে, তো ওই কোচ আমাদের ওগুলো ভুল সংশোধন করে আমাদের প্র্যাকটিস করাচ্ছে। ঘরোয়া বিভিন্ন টুর্নামেন্ট থেকে বাছাই করে 35 জন খেলোয়াড় নিয়ে 7 জুলাই থেকে ক্যাম্প শুরু করেছে হ্যান্ডবল ফেডারেশন। প্রতিদিন 2 বেলা চলে অনুশীলন। এদের মধ্য থেকে বিভিন্ন ধাপে বাছাই করে চূড়ান্ত হবে 16 জনের স্কোয়াড। সাউথ এশিয়ান লেভেলে যে টিমগুলো আছে এটা মোরলেস খুব কাছাকাছি একটা অবস্থানে আছে টিমগুলো। তো সো আমরা একটু যদি আমাদের ট্রেনিংটাকে যদি আমরা একটু ভালোভাবে যদি প্রশিক্ষণটা গ্রহণ করতে পারি তো আমরা ভালো কিছু ফলাফল আশা করতে পারি। 2016 সাল থেকে এসএ গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। সেবার ফাইনালে ভারতের কাছে 45-25 গোলে হেরে রূপা জেতে মেয়েরা। 2019 সালে পরের আসরে মেয়েরা জেতে ব্রোঞ্জ। ভারত টিম তো অনেক ভালো টিম, তারা অনেক ছোট থেকে অনেক ভালো প্র্যাকটিস করে, ওনাদের প্র্যাকটিসের ধারাই অন্যরকম। যাই হোক, আমরা চেষ্টা করব যে ওনাদের বিট দেওয়ার জন্য। আমাদের কিছু ভুলের জন্য হয়তোবা আমরা নেপালের সাথে হেরে গেছি, কিন্তু এবার আমরা চেষ্টা করব যে নেপালের সাথে ইনশাল্লাহ জেতার জন্য। 2016 সালে খেলোয়াড় হিসেবে এসএ গেমস খেললেও এবার কোচ হিসেবে পাকিস্তানে যাবেন জাতীয় হ্যান্ডবল দলের সাবেক খেলোয়াড় ও বর্তমানে কোচ ডালিয়া আক্তার। আশা করি যে ডে বাই ডে আমাদের এই দলটা পরিণত হবে, ভালো করবে। ইনজুরি সমস্যা যদি না থাকে ইনশাল্লাহ একটা কিছু ভালো হবে, সেটা আশা করতে পারি। আন্তর্জাতিক টুর্নামেন্টে যাওয়ার আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেললেও নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য ভালো হতো বলে মনে করেন ছেলে ও মেয়ে হ্যান্ডবল দলের খেলোয়াড়রা। আসমাউল মুত্তাকিন, মাছরাঙ্গা, নিউজ শো। এ ছিল আজকের মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।